Now welcome to my preposition class part 3. Today we are going to learn the most important preposition with the great I think you are ready with your pen and papers. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রেপোজিশনের তৃতীয় পার্ট নিয়ে আমরা আলোচনায় বসছি। সাবধানে খাতা কাগজ নিয়ে নাও। একটা প্যাসেজ আমরা দেখব, এটা পড়ে নিচ্ছি। দেখি এটা দ্রুত পড়ে নাও। Read quickly the passage. What do you see on the screen? Salma goes to school by rickshaw every day. He holds an umbrella above her head and keeps a rickshaw hood over her noggin. She has a reading room area is 19 by 15 feet. Now she is at home. Her kids sit under the table, sometimes between two chairs. She bought some biscuits and distribute among the kids. এইখানে আমরা লাল রঙের কতগুলো প্রেপোজিশন দেখব। এই প্রেপোজিশনগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আজকে তাহলে আমাদের প্রেপোজিশন পার্ট 3 আমরা অংশগ্রহণ করতে। আজকে আমাদের পার্টের টার্গেট হলো the target of this content today, use of at, use of by, use of above or over, use of below or under, use of between or among, use of inside or within, and use of next and near. ছবিটি দেখতে পাচ্ছি একটি মেয়ে মাথার উপর ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর বাবা মায়ের মাঝখানে তাদের সন্তান। এইখানে আমরা দুটো বাক্য থেকে ক্লিয়ার বুঝেছি এই যে পিট করা শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওভার এবং বিটুইন আমাদের প্রেপোজিশন নির্দেশ করছে। দি গার্ল হোল্ডস অ্যান আমব্রেলা ওভার হার হেড। মেয়েটি তার মাথার উপরে ছাতা ধরেছে। দ্য কিডস আর বিটুইন দেয়ার প্যারেন্টস। শিশুরা তাদের মা বাবার মাঝখানে রয়েছে। এখানে আমরা বুঝতে পারলাম দুটি প্রেপোজিশন, ওভার এবং বিটুইন। পেজে আমরা দেখছি মেয়েটি রিক্সা করে স্কুলে যাচ্ছে এবং মাথার উপরে রিক্সার হুড দেওয়া আছে। আর এইখানে এই ছেলেটি বিভিন্ন কারণে বাড়িতে অবস্থান করে যাচ্ছে। প্রথম ছবিতে দি গার্ল গোস টু স্কুল বাই রিক্সা অ্যান্ড হোল্ডস দ্য রিক্সা হুড ওভার হার হেড। এখানে দেখতে পাচ্ছি গোস টু স্কুল বাই রিক্সা, বাই প্রেপোজিশন এবং হেড মাথার উপরে রিক্সা হুড ওভার হার হেড। সেকেন্ড ছবিতে স্টেইং অ্যাট হোম ডিউ টু প্যান্ডেমিক করোনা ভাইরাস ইজ সেফ অ্যাট দিস মোমেন্ট। এই সময়ে বাড়িতে থাকাটাই নিরাপদ। এখানে আমি অ্যাট হোম এবং অ্যাট দিস মোমেন্ট দুটো শব্দ দিয়েছি। এই দুটিও প্রেপোজিশন। আজকে আমাদের পাঠ হবে এট, বাই এবং অন্যান্য প্রেপোজিশন নিয়ে। শুরু করি আজকে প্রথমে বাই। বাই প্রেপোজিশন ইজ ইউজড বিফোর। বাই প্রেপোজিশন বসে কোথায় বসে? প্রথম 1 নম্বর দিলাম নাউন। নাউনের আগে বাই বসে। I go to school by CNG অথবা দে ট্রাভেল বাই বুট। এই যে বুট এবং সিএনজি এই দুটো নাউন, এই জন্য বাই বসানো হয়েছে। তারপরে ওয়াইড। ওয়াইড হলো প্রস্থ, লেন্থ হলো দৈর্ঘ্য আর ওয়াইড হলো প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ একসাথে থাকলে প্রস্থের আগে বাই বসাতে হয়। যেমন দ্য এরিয়া ইজ 19 by 15 ফিট, মানে হলো এই জায়গাটি 15 ফিট দৈর্ঘ্য এবং 19 ফিট দৈর্ঘ্য এবং 15 ফিট প্রস্থ। আমরা শুনলাম প্রস্থের আগে বাই বসাতে হয়, সেই জন্য 15 আগে বাই বসাইয়াছি। তাহলে এই পেজ থেকে আমরা পরিষ্কার হলাম যে নাউনের আগে বাই প্রেপোজিশন বসাতে হবে এবং প্রস্থের আগে বাই প্রেপোজিশন বসাতে হবে। এখন আমরা যাচ্ছি আরেকটি বাই বসানোর দুটো জায়গায়। একটা হলো ইউনিট।
ইউনিট মানে কোনো কিছুকে ভাগ ভাগ করে কেমন প্যাকেট করার নাম ইউনিট। ইউনিট দিস ইজ সোল্ড বাই কেজি। আমি এই যে আম দেখতে পাচ্ছি এগুলো কেজি দরে বেচা হয়। এক্স আর সোল্ড বাই ডজন, এই ডিমগুলো ডজন হিসাবে বিক্রি করা হয়। যখন এইভাবে একক ধরা হয় তখন তাতে আমরা বাই বসাবো। নেক্সট ওয়ান কম্পেয়ারিং। কম্পেয়ারিং মানে তুলনা করা। এই যে ছবিটি দেখতে পাচ্ছ এরা দুই ভাই, একটা ছোট আর একটা বড়। বড়টি 2 বছর বড়, ছোটটার থেকেও 2 বছর বড়। একটা 6 মাসের আর একটা 2.5 বছরের। সুতরাং বড় ভাই 2 বছরের বড়। এইভাবে তুলনা করলে সেখানে বাই বসাতে হবে। হি ইজ সিনিয়র টু মি বাই 2 years। ঘড়ির মধ্যে টাইম তুলনা করলেও আমরা বাই বসাই। ইট ইজ 10 PM বাই মাই ওয়াচ, মানে আমার ঘড়ির তুলনায় 10 মিনিট 10টা বাজে। ওকে, এতক্ষণ বাই নিয়ে শুনলাম। ফর কুইক মেমোরাইজিং বাই ইজ ইউজড বিফোর, একটু আমরা রিভাইজ করে নিই। ওয়াঙ্কু WNCU। বাই বসানোর জন্য আমরা প্রধানত 4টি জায়গা দেখেছিলাম। একে একসাথে আমি এখানে আনছি ওয়াঙ্কু। ওয়াঙ্কু এখানে W for N for NCU for W for weight. Example is the area is 19 by 15. N for noun, and example is I go to school by CNG or by taxi or by boat or by bus, etc. Comparing C is senior by me 10 years, or and U for unit. These eggs are sold by dozen. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি মজা করেই আমরা বাইয়ের নিয়মগুলো শিখে ফেললাম। বাইকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো ওয়াঙ্কু WNCU। এখন আমরা যাব অ্যাড প্রেপোজিশন পড়তে। অ্যাড প্রেপোজিশন বসার যে নিয়মগুলো শুরুতেই দেখতে পাচ্ছি। অ্যাড প্রেপোজিশন ইউজড বিফোর পয়েন্ট। কোনো একটি জায়গা সুনির্দিষ্ট পয়েন্ট, নির্দিষ্ট এলাকা, মানে ধরো আমি আমেরিকাতে 2 বন্ধুকে বললাম বাংলাদেশে গেলে ঢাকায় দেখা হবে। তার মানে কি ঢাকা একটা বিরাট জায়গা, কিন্তু ঢাকা আগাগোড়ায় কেমনে দেখা হবে? নিশ্চয়ই কোনো জায়গা কোনো পয়েন্টে দেখা হবে। এইরকম কোনো পয়েন্ট বোঝাতে, এলাকার পয়েন্ট বোঝাতে প্রেপোজিশন এট বসাতে হয়। I will meet at Dhaka next month. I reached at home. এগুলো সব পয়েন্ট। I reached home at night. এটা একটা পয়েন্ট, জায়গার একটা পয়েন্ট। সুতরাং আমরা সময়ের পয়েন্ট এবং জায়গার পয়েন্ট পাইলেই সেখানে অ্যাট বসাবো। দ্বিতীয় নিয়ম হলো টার্গেট। আমি এখানে ক্রিকেট খেলায় দেখতে পাচ্ছি রুবেল স্টাম্পের দিকে বল ছুড়েছে, মানে রুবেলের বলের টার্গেট ছিল স্টাম্প। রুবেল থ্রিউ দ্য বল অ্যাট দি স্টাম্প। এইরকম টার্গেট থাকলে তাকে তার আগে অ্যাট বসাতে হবে। তাহলে অ্যাট বসানোর দুটো জায়গা। এখন আমি দেখছি একটা সেন্ট্রাল উইমেন কলেজ, এটা একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের আগেও অ্যাট বসাতে হয়। অর্থাৎ যেখানে কোনো মানুষ দিনের পর দিন রাত্রি যাপন করে না, অস্থায়ীভাবে অবস্থান করে, সেইখানে আমাদের অ্যাট বসাতে হবে। যদি কোনো মানুষ ওই প্রতিষ্ঠানে বা ওই এলাকায় দিন দিন রাত্রিও যাপন করে, তাহলে অ্যাট বসানো যাবে না, ইন বসাতে হবে। যেমন ধরো আমাদের হেড টিচার স্কুলের ক্যাম্পাসে বসবাস করেন, তাহলে আওয়ার হেড টিচার লিভস ইন স্কুল ক্যাম্পাস। কিন্তু আমরা স্কুলে যাইয়া 4টা-5টার দিকে চলে আসি, আমরা ইন বসাতে পারবো না। উই স্টে অ্যাট স্কুল আপ টু 4:30 PM, এইভাবে বলতে হবে। ইনস্টিটিউশন হলে অ্যাট বসে। এইবারে দেখতে পাচ্ছি গাড়ি দ্রুত চলছে। হ্যাঁ, গাড়ি দ্রুত আস্তে মাঝারি চলে, এইরকম গাড়ি চলার হারকে বলা হয় ইংলিশে রেট। রেট মানে মাই কার ইজ নাও রানিং এট 80 km/h। আমার গাড়িটি 80 কিলোমিটার বেগে চলছে।
এইরকম রেট বা হার বুঝাতে আমরা অ্যাট প্রিপোজিশন বসাবো। তাহলে 4টি পেলাম অ্যাট ব্যবহার। তাড়াতাড়ি মুখস্থ রাখার জন্য আমি অ্যাটকে এখানে নিয়ে আসলাম একটা শব্দ সংখ্যায়, তা হলো আমরা অ্যাটের ব্যবহার করতে পারি। PARI, পারি। পারি, তার পারি মানে পারি। আমরা এটার ব্যবহার সঠিক ব্যবহার করতে পারি, বাই এর সঠিক ব্যবহার করতে পারি। P is for, here P is for point and A is for aim or target and R is for rate and I is for institution। কি খুবই সুন্দর না? এই খুব সহজেই আমরা দুটা প্রিপোজিশন নিয়ে শিখে ফেললাম। Bangu, revision of these two preposition. At is used before pari and by is used before wanko, WNCO. দেখি মনে আছে কিনা? পারি, পয়েন্ট, aim, rate, institution। এবার আমরা এমন কতগুলো প্রিপোজিশন পড়ব যেগুলোতে দুটা আমি দিয়েছি, অর্থাৎ জোর করে একসাথে শিখব। খুবই মজার, খুবই দরকারি, খুবই মজার হবে। লিখতে হবে, আলসেমি করা একদম চলবে না। প্রথমে দুটো প্রিপোজিশন ইনসাইড এবং উইদিন একসাথে লিখব। ইনসাইড আর উইদিন, এই পেজের মধ্যে ইনসাইড আর উইদিন নিয়ে সুন্দর উদাহরণ আছে। আমি দুটো স্টেডিয়াম দেখতে পাচ্ছি, একটা স্টেডিয়ামের উপরে খোলা, অর্থাৎ ফ্রম হোয়ার ইউ ক্যান সি এ স্কাই। আর একটা স্টেডিয়ামের উপরে ছাউনি রয়েছে, অর্থাৎ ফ্রম হোয়ার উই কান্ট সি এ স্কাই। যখন কোনো প্রেপোজিশন উপরে খোলা মেলা জায়গা বুঝাবে তখন আমরা সেখানে উইদিন প্রেপোজিশনটি দেব। যেমন হি ইজ প্লেয়িং উইদিন স্টেডিয়াম। আর যদি বন্ধ হয়, উপরে ছাউনি থাকে, তখন সেখানে আমরা এটাকে ধরব ক্লোজ প্লেস, তার মানে তখন দেয়া হবে ইনসাইড। দে আর প্লেয়িং ইনসাইড দ্য স্টেডিয়াম। স্টেডিয়ামের উপরে খোলা হইলে উইদিন, স্কুলের মাঠ খোলা হইলে উইদিন দ্য ফিল্ড, আর উপরে ছাউনি থাকলে ইনসাইড দ্য ফিল্ড। তাহলে আমরা এখন জানলাম ইনসাইড এবং উইদিনের ব্যবহার। আমরা অ্যাবভ এবং বিলু এবং আন্ডার নিয়ে এখন আমরা পড়তে যাচ্ছি। যখন উবার বলা হয় ঠিক উপরে হয়, আর যখন অ্যাবভ বলা হয় একটু বাঁকা টাইপের উপরে হয়। তাহলে আমরা এই ছবিতে দেখছি, নিচের ছবি দেখছি, বিড়ালটি ঠিক টেবিলের নিচে, তাহলে আন্ডার দি টেবিল। আর এখানে বিড়ালটি টেবিলের একটু সাইডে, তাহলে বিলো দ্য টেবিল। তাহলে শেষ। এবার আসতো আমরা নেয়ার এবং নেক্সট টু। নিয়ার এবং নেক্সট টু খুব মজার প্রিপোজিশন। নিয়ার মানে কাছে, নেক্সট টু মানেও কাছে। আমরা প্রিপোজিশনের প্রথম পার্টে অর্থ অনুযায়ী পড়েছিলাম নেয়ার মানে পাশে, নেক্সট টু মানেও পাশে, বিসাইড মানেও পাশে। এগুলোর আলাদা আলাদা ব্যবহার রইল। এখন দেখি নিয়ারের ব্যবহারটা কি। নিয়ার প্রিপোজিশন বসানো হবে যদি তার পাশে কোনো গ্যাপ থাকে। দুটো বস্তুর পাশাপাশি যদি একটু ফাঁকা বা গ্যাপ থাকে তখন বলা হবে নিয়ার। যেমন আমরা যখন হাই বেঞ্চের সাথে বসি, হাই বেঞ্চের সাথে আমাদের গ্যাপ থাকে, লো বেঞ্চের সাথে থাকে না। আবার এই ছবিতে দেখো, এই বলটি বক্সের একটু পাশে, বক্স এবং বলের মাঝখানে একটু ফাঁকা রয়েছে সামান্য। এইরকম ফাঁকা থাকলে সেখানে নিয়ার বলতে হবে।
আর যদি কোনো ফাঁকা না থাকে, মাঝখানে আর কিছু না থাকে, তখন তাহলে সেখানে নেক্সট টু বসাতে হবে। আমি আবার বলছি, বি ইজ নেক্সট টু এ। এই এক্সাম্পলটি লক্ষ্য করো, এ বি সি ডি ই এই পাঁচটি বর্ণের মধ্যে বি নামক যে বর্ণটি রয়েছে, এই বর্ণটি এই যে ঘুরে ঘুরে থাকছে, এই বি বর্ণটি এ এবং সি এর মাঝখানে, মানে এ আর সি এর মাঝখানে আর কিছু নাই। সুতরাং এই সময় এই নেক্সট টু বসাতে হবে। তাহলে আমরা বুঝলাম নেয়ার পাশে নেক্সট টু পাশে, নেয়ার হলে পাশে অন্য কিছু থাকে, আর নেক্সট টু হলে কিছুই থাকে না। ঠিক আছে, আমাদের আঙ্গুল দিয়েও আমরা এটা করতে পারি। আমাদের মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গারের মাঝে তাহলে আর কোনো ফিঙ্গার নাই, কেমন এইভাবে আঙ্গুল দিয়েও এটা খেলতে পারো। আমরা এতক্ষণ যা পড়েছি, প্রিপোজিশন যেগুলো পড়েছি সেগুলো নিয়ে আমরা একটু পরে রিভিশন করব। তার আগে তোমাদের একটু অ্যাক্টিভিটিস খেয়াল করি। দেখো তো এই প্রিপোজিশনটি, এই যে এই ছবিটিতে টেবিল দাঁড়ানো আর বেডালটি হাঁটছে। এখন এই সেন্টেন্সে আমরা কি বসাতে পারি? দ্য ক্যাট ইজ দ্য টেবল। এখন কি অন হবে, নিয়ার হবে, বিসাইড হবে, না নেক্সট টু হবে? নিশ্চয় নিয়ার হবে। এমন এই ছবিতে লোকটি অফিসে বসে আছে, দ্য ম্যান ইজ অ্যাট হিজ অফিস। বিন্দু, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দুটি মূরখ লড়াই করছে। দেয়ার ইজ এ ফাইট। এখানে কি হতে পারে, কোন প্রিপোজিশন হতে পারে বলে মনে হয়? একদম ঠিক বলেছ, বিটুইন, দুইজনের মধ্যে। আর এখানে দ্য রেড বল ইজ দ্য স্টোন, পাথরের, রেড বলটি পাথরের, কোথায় হতে পারে? উভার। কেন উভার? সোজা উপরে, এই জন্য। আর যে একটু বাঁকা হইতো তাহলে অ্যাবভ বলতাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কয়েকটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি এখানে। এখন আমি তোমাদের ওরাল প্র্যাকটিসের জন্য, ইংলিশের জন্য এই স্লাইডটা উপস্থাপন করছি। দিস ইজ ফর ওরাল প্র্যাকটিস। ইউ ক্যান স্পিক উইথ orally and fill up the gaps with the preposition. First of all, you see 5 sentences on the screen, but there are 5 gaps. You have to fill these gaps with preposition in the right side. The clock is on the wall. The ball is below the table. The cat is near the armchair. The flowers are in the vase. And the lamp is on the table. Why the clock is on the wall? Because the clock is attached with the wall. And why below here? The ball is below the table and the cat is near. The flowers in the vase, vase has a dimension. The lamp is on the table, this is attached. So with this picture you can make more and more sentences like there is a chair near the table, and a book is on the table, a sofa is near the table is between sofa and chair, like that. তাহলে এইভাবে অনেকগুলো সেন্টেন্স তোমরা নিজেরা বানাবে। এখন আমরা আরেকটা স্লাইড দেখব। এখানে বেশ কয়েকটি প্রিপোজিশন দেখতে পাচ্ছি। আজকের পাঠেও কয়েকটা আছে এবং নতুন কয়েকটা আছে। আমি এখানে প্রতিটি বক্সের এখানে আমি বল একটা থ্রো করব, তারপরে তোমাদের বলতে হবে এই সেন্টেন্সটি। I threw a ball in the visual pictures, then I ask to make a question with these using preposition as sentences. First, I threw a ball like under. So there is a cat under the box. Tell me, there is a cat under the box.
There is a cat under the box. Now the ball is between. A bird is between two boxes. Number 3 box, out or close to. A cat is out of the box or the cat is close to the box. Now inside or in. There is a cat inside or in the box. Above. A bird is flying above the box. Behind. The cat is behind the box. On. The bird is on the box now. In front of the box a cat is standing here. Okay. Now, conclusion. We have learned today the use of at, the use of by, the use of next to or near, the use of above or near, the use of below and under. I will give you some homeworks. Stay safe, stay home. Dear student, I'd like to thank you again for watching me for a long minutes. Thank you. Stay safe.